জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত সাহারি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কাল সকাল থেকে ফের বিক্ষোভ করবে তার সমর্থকরা। এর আগে সকাল 10টা থেকে নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মতো জড়ো হন বিক্ষোভকারীরা। দ্বিতীয় দিনের মতো ব্লকেট কর্মসূচিতে বন্ধ ছিল নগর ভবনের সব ধরনের সেবা। ইশরাক হোসেনকে মেয়র শপথ পাঠ না করানো পর্যন্ত এই আন্দোলন চলবে জানায় আন্দোলনকারীরা। এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন তারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের আদেশ কাল। প্রথম দিনের রিটের শুনানি শেষে কথা জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর 1টায় হাইকোর্ট বেঞ্চে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে রিটের শুনানি শুরু হয়। রিটে বলা হয় 2020 সালের ডিএসসিসি নির্বাচনে বিএনপি নেতা ইশরাক হোসেন পরাজিত হন, কিন্তু নির্বাচনী ট্রাইব্যুনাল গত 27 মার্চ তাকে মেয়র ঘোষণা করে। এই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন 27 এপ্রিল গেজেট প্রকাশ করে। তবে আইনি জটিলতা থাকার কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ গ্রহণ স্থগিত রাখে। বিষয়টি হাইকোর্টের নজরদারিতে আনার জন্যই রিট করা হয়েছে। মেয়র পদে ইশরাক হোসেনের শপথ গ্রহণের বিষয়ে আইনি জটিলতা রয়েছে, তাই এড়িয়ে কাউকে দোষারোপ করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। সরকার কাজ করে, সরকার একটা বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার বা করার সুযোগ নেই। বিশেষ করে এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডিজিটাল প্রযুক্তি সংযোজন করা হয়েছে। ফলে অনুমতির সাপেক্ষে কোর্টরুম থেকে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি সম্প্রচার করা যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য জানান। তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে যাতে এটি আরও স্বচ্ছ ও কার্যকর হয়। মানবতা বিরোধী অপরাধ মামলায় বিভিন্ন পর্ব সরাসরি সম্প্রচার বা রেকর্ডকৃতভাবে সরাসরি প্রচার করা যাবে বলে জানান তিনি। জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর এর প্রতিনিধিদের সাথে অর্থ মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে। এই মুহূর্তে সেখানে আছে সহকর্মী আজহারা লিমন। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। লিমন, বৈঠকে শেষ হয়েছে কি কি জানানো হয়েছে জানাবেন। কি জানানো হয়েছে জানাবেন। সিফাত, আমরা অর্থ মন্ত্রণালয়ে আছি। মূলত এখন থেকে 10 মিনিট আগে এই অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে দুই পক্ষ উপদেষ্টা, 3জন উপদেষ্টা ছিলেন এবং এনবিআর ঐক্য পরিষদের যারা নেতৃবৃন্দ তাদের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। এবং এই বৈঠকের পর এনবিআর এর পক্ষ থেকে যে সমস্ত কর্মকর্তারা এসেছিলেন প্রতিনিধি হিসেবে তারা কোনো মন্তব্য করেননি। তবে অর্থ উপদেষ্টা চলতে চলতে আমাদের এইটুকু বলে গিয়েছেন যে এই কর্মকর্তাদের যারা আন্দোলন করছিল তাদের এই যে এনবিআরকে বিভক্ত করা হয়েছে এ নিয়ে তাদের যে ভুল ধারণা, তার ভাষায় মিসকনসেপশন,
সেটি দূর হয়েছে। এবং আমরা দেখলাম যে এরপরে আমরা যারা কর্মকর্তা ছিল তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম। সরাসরি ক্যামেরায় আমাদের বক্তব্য না দিলেও তারা ব্যক্তিগতভাবে আমাকে যেটি জানালো যে অধ্যাদেশ বাতিলের যে ব্যাপারটা সেটি থেকে তারা সরে আসছে, তবে সেইখানে তাদের ভাষায় কিছু সংশোধন প্রয়োজন। বিশেষ করে এই যে দুটি বিভাগ করা হচ্ছে, একটা হলো রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা, এই দুইটি বিভাগের প্রধান পদটা যাতে এই রাজস্ব ক্যাডার যারা আছে তাদের থেকেই নেওয়া হয়, এই ব্যাপারে তাদের দাবি যে এই উপদেষ্টারা মোটামুটি রাজি হয়েছেন। মূলত এইখানে যেটি বলা হয়েছিল যে সরকার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে এই বিভাগের সচিব পদে নিয়োগ দেবে, এবং সেইখানে কিন্তু যে রাজস্ব খাতের অভিজ্ঞতার কথা বলা হচ্ছিল না বা বলা হয়নি নতুন অধ্যাদেশে, সেইখানে কর্মকর্তারা দাবি করছিলেন যে সেখানে যাতে এটি যোগ করা হয় বা যুক্ত করা হয়, সংশোধন করা হয়। তো এই ব্যাপারটি নিয়ে আরও হয়তো আরেকটু পরিষ্কার হওয়া যাবে যখন আমরা অপেক্ষায় আছি। 3 জন উপদেষ্টা এই বৈঠকে ছিলেন। অর্থ উপদেষ্টা তো ছিলেনই, এর সঙ্গে সড়ক বিদ্যুৎ বিভাগের উপদেষ্টা ফজল কবির উনি ছিলেন, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান উনি ছিলেন। তারা এখন এখানে আছেন, তারা হয়তো বের হয়ে কথা বললে আমরা কিন্তু এটি জানতে পারবো। আরেকটু জানিয়ে রাখি সিফাত, সেটি হলো যে এই এনবিআর যেটি বিগত যে রাজস্ব বোর্ড এটিকে বিভক্ত করার একটা দাবি কিন্তু ব্যবসায়ী থেকে এই সংশ্লিষ্ট জনের পক্ষ থেকে ছিল। এর কারণ হলো যে রাজস্ব আদায়ের যাতে একটা গতি আসে এবং এখানকার যে ব্যবস্থাপনাটা সেটা যাতে আরও বেশি সক্রিয় হয়। এই কারণে কিন্তু দেখলাম যে আমরা গেল অক্টোবরে সাবেক এনবিআর চেয়ারম্যান তার নেতৃত্বে যখন একটা সংস্কার কমিশন হলো, তারা কিন্তু এই জানুয়ারিতে সেই কমিশনটি রিপোর্ট দিয়েছে এবং তার মধ্যেও কিন্তু এই ব্যাপারগুলো ছিল এবং সেই প্রেক্ষিতেই এটি ভাগ করা হয়েছে এবং এটি ভালো হবে সব পক্ষের জন্য, এটি কিন্তু চিন্তা করা হচ্ছিল। কিন্তু মাঝখানে এই যে কর্মকর্তাদের আন্দোলন, এর জেরেই কিন্তু আজকের এই বৈঠকগুলো হচ্ছে, যেটি চূড়ান্তভাবে হয়তো তারাও আনুষ্ঠানিকভাবে জানাবে এবং উপদেষ্টা যদি জানায় সেটাও আপনাদেরকে জানাতে পারবে। সিফাত, এই ছিল অর্থ মন্ত্রণালয় থেকে আমার কাছে থাকা সবশেষ। এনবিআর এর প্রতিনিধিদের সাথে অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। অন্তর্বর্তী সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে শপথ নিতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে আহত স্বেচ্ছাসেবক দল কর্মী রাকিবুল হাসানকে দেখতে গিয়ে কথা বলেন তিনি। রিজভী আহমেদ বলেন, আদালতের রায় থাকার পরও ইশরাকের শপথ নিতে দেওয়া হচ্ছে না, প্রকৃত কাজ রেখে অন্য কাজে বেশি মনোযোগী বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে সবার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হতো। অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ন্যায্য দাবি নিয়ে যমুনার সামনে গেলে তাদের উপর পুলিশি আক্রমণ করা হয়। সরকারের কর্মকাণ্ড পতিত শেখ হাসিনার সাথে মিলে যায় বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা। তার কাছে তো আদালতের রায় আছে, আইনের পদ্ধতিতে সে গিয়ে দেখছে যে আইনের কাভারেজ থাকার পরেও, আইনসঙ্গতভাবে সে যাওয়ার পরেও সরকার গায়ের জোরে তাকে বের হতে দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে সেই আইনটি প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন করার যথেষ্ট অধিকার রয়েছে। জনগণ 15 বছর যেটি বঞ্চিত হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে, সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি। আজও এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টালবাহানা করছেন। ফ্যাসিবাদের পতন হলেও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা। একটি গোষ্ঠী চায় নিজেদের স্বার্থে নির্বাচনকে বিলম্বিত করছে। বিচারের নামে যারা নির্বাচন দিতে বিলম্ব করছে তাদের উদ্দেশ্য ভিন্ন। স্থানীয় সরকার নির্বাচন করতে প্রায় 1 বছর সময় লাগে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দাবির যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। যে গণতন্ত্রের জন্য এই জনগণ লড়াই করেছে তাদের সেই গণতান্ত্রিক শাসন ফিরিয়ে দেওয়া, একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা মর্যাদার সাথে সবার
অভিনন্দন নিয়ে তারা যার যার জায়গায় ফিরে যাবে। দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া নির্বাচন পেছনের পরিকল্পিত পায়তারা চলছে বলে অভিযোগ করেন তিনি। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের যৌথ সভা শেষে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশের উপর নতুন করে কালো ছায়া এসে পড়েছে। যারা দেশের বিরুদ্ধে 15 বছর ষড়যন্ত্র করেছে তারা এখনও সীমান্তের উপর থেকে জনগণের অধিকার বঞ্চিত করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সকল চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাম্য হত্যার মূল আসামি ধরতে পুলিশ গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন তার সহপাঠীরা। আরও দেরি করলে জড়িতদের পার পেয়ে যেতে পারে বলেও শঙ্কা তাদের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রধান ফটকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে সহপাঠীরা জানান, আসামিদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতি রয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করা না হলে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করার হুঁশিয়ারি দেন সহপাঠীরা। শাম্য হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক দলগুলোতে নোংরা রাজনীতি না করার আহ্বান জানান শিক্ষার্থীরা। উপস্থিত মিডিয়াতে হস্তান্তর হয়েছে। আমাদের এখানে উপস্থিত আছে সম্মেলনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। শাহরিয়ার আলম শাম্য, এটা একটা হত্যা, একটা মানুষ হত্যা। এটা আপনার ভাই হতে পারে। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আমি এসএম নাহিয়ান ইসলাম, 18-19 সেশন শাম্য। আপনারা আমাদের পাশে ছিলেন। এখানে আমরাও বারবার যথাযথ আপনাদের এন্ড থেকে যা যা করা দরকার, যেখানে সেটা বিবেচনা রেখেই আপনারা যে যার জায়গা থেকে যে দোয়া। উপস্থিত মিডিয়াতে সম্মেলনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। এদিকে শাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল। এ নিয়ে আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। তার বিচারের দাবিতে দুপুর 3টা থেকে যে অবস্থান কর্মসূচি পালন করেছিল ছাত্রদল, সেটি এই মাত্র ঠিক 30 সেকেন্ডের মধ্যে আসলে শেষ হয়ে গেছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ঘোষণার মধ্য দিয়ে আসলে এই আজকের কার্যক্রম শেষ হয়েছে। আমরা দেখেছি যে দুপুর 3টা থেকে শুরু করে টানা 2 ঘন্টা পর্যন্ত বৃষ্টিতে ভিজে ছাত্রদলের নেতাকর্মীরা তারা আসলে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা বক্তব্য দিয়েছেন। তারা বারবারই বলছেন যে 7 দিন অতিবাহিত হয়ে যাবার পরেও প্রশাসনের পক্ষ থেকে শাম্য হত্যার বিচারের ব্যাপারে কোনো ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে না। প্রকৃত অপরাধী যারা তাদেরকে ধরার ব্যাপারে কোনো ধরনের আগ্রহ আসলে দেখা যাচ্ছে না। তাদের মূল অভিযোগ মূলত প্রশাসনের বিপক্ষে। তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টর তারা আসলে এই হত্যাকাণ্ডকে খুব সহজভাবে নিয়েছেন। এ কারণেই তাদের মধ্যে তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না এই সত্যিকার বিচারটি আসলে নিশ্চিত করার ব্যাপারে। তারা বলছেন যে এর আগে তারা কয়েক দফা 48 ঘন্টা 72 ঘন্টা এমন নানা ধরনের আলটিমেটাম দিয়েছে। আলটিমেটাম দেওয়ার পরে তাদের মধ্যে কোনো ধরনের তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া বা প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বের করার ব্যাপারে সেই ধরনের কোনো কার্যক্রম দেখা যায়নি। তাই আগামীতে তারা বলছে যে এখান থেকে শাহবাগ থেকে
যমুনা খুব বেশি দূরে নয়, যমুনা তারা ঘেরাও করবে এবং একই সঙ্গে সাম্য হত্যার বিচার নিশ্চিত না হলে বাংলাদেশ অচল করে দেবারও আসলে হুঁশিয়ারি তারা দিচ্ছেন। এবং তারা বলছেন, প্রতিপক্ষ সংগঠন ছাত্র শিবিরকে ইঙ্গিত করে তারা বলছেন যে এই হত্যার ন্যারেটিভ তারা পরিবর্তন করার জন্য সোশ্যাল মিডিয়াতে নানাভাবে কথা বলছেন, অভিযোগ করবার চেষ্টা করছেন। তাদেরকেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলছেন যে তারা যেন এই বিচারকে অন্য খাতে প্রবাহিত করবার যেন তারা কোনো ধরনের দুঃসাহস না দেখায়। তো বলা যায় যে ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব সব এলাকা থেকে আসলে ছাত্রদলের নেতাকর্মীদেরকে আমরা আসলে দেখেছি তারা এখানে এসেছেন এবং আশপাশের যতগুলো ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসের সভাপতি সেক্রেটারিদেরকে আমরা দেখেছি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তারা একটি উচ্চারণই বারবার করছেন যে যদি সাম্য হত্যার বিচার সত্যিকার অর্থে না হয় তারা আগামী দিনে যমুনা ঘেরাওয়ের পাশাপাশি পুরো বাংলাদেশ অচল করে দিবেন এমনই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ছাত্রদলের কেন্দ্র সভাপতি। এই ছিল এখানকার সবশেষ খবর। সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। এদিকে আমরা যেটি দেখছি, ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় কাশীপুর কারাগার থেকে বিকেল 3:30টার দিকে ছাড়া পেয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তী সময়ের জন্য জামিন দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। নুসরাত ফারিয়ার আইনজীবীরা জানান, বিদেশে অবস্থানের বিষয়ে প্রমাণ পাওয়ায় তাকে জামিন দেওয়া হয়েছে। এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম তার জামিনের আদেশ দেন। শুনানি শেষে তাকে 5,000 টাকা মুচলেকায় চার্জশিট দাখিল পর্যন্ত জামিন দেওয়া হয়। গত রোববার দুপুরে থাইল্যান্ডে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হলে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। বৈষম্য বিরোধী আন্দোলনকালে রাজধানীর ভাটারা থানার অধীনে হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, উপবিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা ও চিত্রনায়ক জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীকে আসামি করা হয়। সচিবালয় ও সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আওয়ামী লীগ সমর্থিত 44 আমলা ও 95 ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। আগামী 31 মের মধ্যে তালিকা প্রকাশিত এসব আমলাদের বাধ্যতামূলক অবসরের দাবি জানিয়েছে সংগঠনটি। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। এ সময় বলা হয়, তালিকায় প্রকাশিত সকল আমলার বিরুদ্ধে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় গুলি করতে নির্দেশ দেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ আছে। এদের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করা ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে সব সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশ করার কথা জানায় জুলাই ঐক্য। প্রকাশিত তালিকায় আলোকে 3 কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করার দাবি জানায় জুলাই ঐক্য। ম্যাজিস্ট্রেটের আওতাধীন এলাকায় পুলিশ গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে। কিভাবে 576 জন যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল তারা কিভাবে ভারতে পালিয়ে গেল। গ্রেপ্তার হওয়ার পরেও ঢাকা উত্তরের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ কিভাবে লন্ডন পালিয়ে গেল, হাসান মাহমুদ কিভাবে পালিয়ে গেল। সুতরাং এটাতে স্পষ্ট যে বাংলাদেশে শুধুমাত্র ক্ষমতার পালাবদল হয়েছে মাত্র, কিন্তু দৃশ্যমান কোন পরিবর্তন আমরা এখন লক্ষ্য করি নাই। রাজুকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও ড্যাব সংশোধনের দাবিতে রাজুক ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা সিটি ল্যান্ডস ওনার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে রাজুক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষুব্ধ ভূমি মালিকরা বলেন, নতুন ড্যাব বাস্তবায়নের ফলে জমির মালিকদের উপর আরোপিত বিধিনিষেধ ও বৈষম্য চরমে গিয়ে পৌঁছেছে। এই বৈষম্য কমাতে দ্রুত নতুন ড্যাব বাতিল করতে হবে। তাদের দাবি, একই এলাকায় কেউ অনুমোদন পাচ্ছে 5 তলা ভবন নির্মাণের, আবার কাউকে দেওয়া হচ্ছে 10 তলা ভবন নির্মাণের অনুমতি, যা বৈষম্য তৈরি করছে প্রতিবেশীদের মধ্যে। বৈষম্যমূলক ড্যাব বাতিল ও ইমারত নির্মাণ বিধিমালা 2008 পুনর্বহাল করা না হলে রাজুকের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। আমাদের এই যে 5 তলা 5 কাঠার উপরে জমি হলে আমাদেরকে 5 তলার বেশি অনুমোদন দিচ্ছে না। তো আমাদের যে 2008 সালের ড্যাব ছিল, সেই ক্ষেত্রে জমির উপরে সমন্বয় করে আমাদেরকে ভবন নির্মাণের অনুমোদন দিত। তো এখন আমরা এইটাই চাইতেছি যে আমরা আমাদের সেই পুরনো 2008 সালে যে ড্যাব ছিল ওইটাই বাস্তবায়ন করার দাবিতে আমরা আজকে এই ল্যান্ড ওনার এবং ডেভেলপাররা এখানে এসে জড়ো হয়েছি রাজুক ভবনের। আফতাবনগর বহুতল করতে পারবে, সারা ঢাকা শহর 3 তলার উপরে করতে পারবে না। এটা কি বৈষম্য হলো না?
এটা বৈষম্য। সারা ঢাকা শহর সবাই একটা ইয়ার মধ্যে চলবে, নিয়মের মধ্যে চলবে। দুদকের তলবে হাজির না হয়ে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান দুই ব্যক্তিগত কর্মকর্তা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। প্রয়োজনে মনে করলে অনুসন্ধানকারী দল তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে পারে বলে জানায় দুদক। নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানায় দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবি ও বর্তমান ব্যক্তিগত কর্মকর্তা মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক। তারা হাজির না হওয়ায় তাদের বক্তব্য দেওয়ার সুযোগ হারিয়েছেন। প্রয়োজন মনে করলে অনুসন্ধানকারী দল তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে পারে। কেনাকাটায় অনিয়ম, ঠিকাদারের টেন্ডার পাইয়ে দেওয়া, বদলি, পদোন্নতি, বাণিজ্য সহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার এই দুইজনকে হাজির হতে বলে দুদক। তাদের অনুপস্থিতির কারণে আমাদের অনুসন্ধান কাজ থেমে থাকবে না। অনুসন্ধান কাজ দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী চলমান থাকবে। আমাদের নির্ধারিত অনুসন্ধানের কার্যক্রম যখন সম্পন্ন হবে, নিয়ম অনুযায়ী তারা আমাদের যে টিম কাজ করছে তারা প্রতিবেদন দাখিল করবে। সে অনুযায়ী প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যেতে পারেন, তাহলে তাদের জন্য কি পদ্ধতি অনুসরণ করতে হবে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা সেই বিষয়টি জানেন। নিশ্চয়ই তারা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরিচালক সাইদুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই দম্পতির বিরুদ্ধে 2,63,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে সাইদুলের বিরুদ্ধে 1,19,00,000 টাকার অবৈধ সম্পদ ও তার স্ত্রী শাইল আক্তারের বিরুদ্ধে 1,44,00,000 টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে সংস্থাটি। পাসপোর্ট অধিদপ্তরের দায়িত্ব পালনকারী ক্ষমতার অপব্যবহার করে সাইদুল ঘুষ দুর্নীতির মাধ্যমে এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে। বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে স্টারলিংক। শুরুতে 2টি প্যাকেজ স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট নামে সেবা থাকছে। স্টারলিংক স্থানীয় গেটওয়ে ব্যবহার করায় জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। স্টারলিংকের মাধ্যমে চাইনিজ কোম্পানি কার্যক্রম চালিয়ে যেতে পারবে। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে ব্রিফিংয়ে জানানো হয়, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে স্টারলিংকের খরচ কম। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কনসার্ন এসেছে, এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না। এটার জন্য দুটো প্রোটেকশন আমরা দেখেছি। একটা প্রোটেকশন হচ্ছে স্টারলিংকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদেরকে গ্রাউন্ড স্টেশন, স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটটা যাবে। LIC ইনস্টল করতে হবে, অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে, সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে। একটা প্রশ্ন এসেছে, চীন মার্কিন বাণিজ্য দ্বন্দ্বের মধ্যে স্টারলিংকের অনুমতি কোনো প্রভাব ফেলবে কিনা। আমি মনে করি যে এই ধরনের কোনো প্রভাব ফেলবে না, কারণ এটা একটা ব্যবসায়িক ইনিশিয়েটিভ এবং এটা হচ্ছে বাংলাদেশের মানুষকে এক টেকসই এবং টেকসই ব্রডব্যান্ড ইন্টারনেট বিকল্প দেওয়ার জন্য একটা ব্যবস্থা। ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে নির্যাতন প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মেধা শহীদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের অভিযোগ, গত রোববার আবাসিক হলে ইলেকট্রিক্যাল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলামের মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা। আর ভুক্তভোগী শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ক্যাম্পাসে পূর্বের মারামারির ঘটনায় ভিডিও ধারণ ও 26শে মার্চ এক ফেসবুক পোস্টের সূত্র ধরে বাঘবিতম রায় জড়িয়ে মারধর ও নগ্ন ভিডিও ধারণ করা হয়। ভুক্তভোগীদের শিক্ষার্থীদের দাবি, হামলাকারী এখন ছাত্রদল সমর্থক হলেও আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ছিল। এ সময় সাধারণ শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত বিচার, ক্যাম্পাস ও আবাসিক হলে নিরাপত্তা নিশ্চিত সহ 4 দফা দাবি জানায়। 3 ঘন্টা যাবৎ একটি বদ্ধ করে লতিফুলের একটি রুমে আটকিয়ে নির্যাতন করা হয়েছে। তারপর তাকে ঝাড়ু দিয়ে, স্টাম্প দিয়ে, বোতল দিয়ে পিটানো হয়েছে। প্রতিবাদী কণ্ঠ তুললেই হয় ছাত্রলীগ নয় অন্য কোনো বামপন্থী দিয়ে তাকে বের করে দেওয়া হচ্ছে।
টানা 5 দিনের কলম বিরতির পর চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা পুরোপুরি কাজে যোগ দিলেও সার্ভারের ধীর গতির কারণে ব্যাহত হচ্ছে শুল্কায়ন কার্যক্রম। সকাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা পুরোপুরি কাজে যোগ দেন, তবে সার্ভার ডাউন থাকায় ধীর গতিতে হচ্ছে শুল্কায়নের কার্যক্রম। অনলাইনে আমদানি রপ্তানি পণ্য চালানোর নথি দাখিল সহ বন্দর ও কাস্টমস হাউসের সব কার্যক্রম সার্ভার নির্ভর। সার্ভারের ধীর গতির কারণে শুল্ক পরিশোধ করতে সমস্যা হচ্ছে। এই অবস্থায় পণ্য ডেলিভারি হচ্ছে ধীর গতিতে। বন্দরে জমে গেছে কন্টেনারের স্টক, এতে ভোগান্তিতে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা। এর আগে গতকাল বিকেলে রাজধানীর আগরগাঁওয়ের রাজস্ব ভবনে সংবাদ সম্মেলন করে কলম বিরতি কর্মসূচি সাময়িক প্রত্যাহার করা হয়। বিকেলে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সহ অন্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। কলম বিরতির পরে সার্ভার বিরতি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, যার কারণে সার্ভারের কারণে সবাই হ্যারাসমেন্ট হচ্ছে। সার্ভারের কারণে কোনো কাজ হচ্ছে না। চেক পাউন্ড করতে পারে না, অ্যাসেসমেন্ট করতে পারে না সার্ভার না থাকলে, গ্রিন করতে পারে না আরও মহোদয় সার্ভার না থাকলে, অর্থাৎ সম্পূর্ণ সার্ভার নির্ভর এটা একটা কাজ। 5-6 দিনে যেমন আমাদের অনেক ক্ষতি হয়েছে। একটা পেপার অ্যাসেসমেন্ট করতে দেখা যায় 2-3 দিন লেগে গেছে। তারপর আবার পোর্টের ড্যামারেজ প্রায় 4 গুণ। সব দিক মিলে আমরা প্লাস আমদানিকারকরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট প্লেনটি জরুরি অবতরণ করেন। প্লেনটিতে 5 শিশুসহ 291 জন আরোহী ছিলেন। TK-713 ফ্লাইটটি সকাল 7টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 291 জন আরোহী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের 15 মিনিটের মাথায় ইঞ্জিনে এই আগুনের ঘটনা ঘটে। পরে পাইলট ঢাকার আকাশে কয়েক চক্কর দিয়ে 8:15 শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। এই ঘটনায় যাত্রী ও ক্রুরা নিরাপদেই আছেন। বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। TNZ গ্রুপের 8টি গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা দাবিতে শ্রম ভবনের সামনে সড়ক অবরোধ করেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত। বিস্তারিত জানব তার কাছ থেকে। রাহাত, TNZ গ্রুপের শ্রমিকদের কত মাসের বেতন বকেয়া? সড়ক অবরোধের কারণে ওই এলাকার যান চলাচলের পরিস্থিতি এখন কি অবস্থায় রয়েছে জানাবেন। সিফাত সি, TNZ এবং সেইন অ্যাপারেলসের মোট 8টি প্রতিষ্ঠানের শ্রমিকরা মূলত তাদের বকেয়া বেতনের দাবিতে এই যমুনা অভিমুখে লং মার্চ শুরু করেছিল এবং দুপুর 2:30টার দিকে তারা যখন কাকরাইল মোড়ে আসে তখন কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে এই জায়গাটিতে থামিয়ে দেওয়া হয় এবং তারপর থেকে এই 8টি কারখানার শ্রমিকেরা মূলত এই কাকরাইল মোড়ে এসে অবস্থান নিয়েছে এবং তারা এখানে অবস্থান নিয়ে কিন্তু তাদের বেতন এবং বোনাসের দাবিতে স্লোগান দিচ্ছে। আমরা দেখছিলাম যে গত ঈদের আগ থেকেই কিন্তু এই TNZ-এর যে 8টি প্রতিষ্ঠান রয়েছে সেই TNZ-এর 8টি প্রতিষ্ঠান এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা প্রায় 54 কোটি টাকা বেতনের দাবি করে সড়কে আন্দোলন করে এবং তারা কিন্তু শ্রম ভবন থেকে শুরু করে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন জায়গায় তারা তাদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে। তার পরিপ্রেক্ষিতে ঈদের আগে TNZ-এর যিনি মালিক রয়েছেন তিনি কিন্তু 2,53,00,000 টাকা তিনি শ্রমিকদের দেন, কিন্তু শ্রমিকরা বলেন যে তারা যে পরিমাণ তাদের 14 মাসের তারা দাবি করছেন যে তারা বলছেন যে তারা 14 মাসের বেতন পান, সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন তাদের প্রত্যেক শ্রমিকই আরও বিপুল পরিমাণ টাকা মূলত বকেয়া টাকা সেটি মূলত এই গ্রুপের কাছ থেকে পাবে। সেজন্যই কিন্তু তারা আজকে শ্রম ভবনের সামনে মূলত অবস্থান নিয়েছিলেন। শ্রম ভবনের সামনে অবস্থান নেবার পরে তারা লং মার্চ টু যমুনা, তারা কিন্তু যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা মূলত যাত্রা শুরু করে এবং সেখান থেকে তাদেরকে যখন আটকে দেওয়া হয় তখন কিন্তু তারা এই বৃষ্টিতে ভিজে, অর্থাৎ 3টা থেকে প্রায় 5টা পর্যন্ত 2 ঘন্টা বৃষ্টিতে ভিজেই তারা তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো তারা প্রকাশ করছেন এবং শ্রমিকরা যারা এখানে এসেছেন তারা বলছেন যে তারা বেতন ছাড়া এখান থেকে ফিরবেন না, যেহেতু তারা প্রায় 2 মাসের বেশি সময় ধরে আন্দোলন করছে। সেক্ষেত্রে এবার যদি তাদের ন্যায্য বেতন বুঝিয়ে না দেওয়া হয় তাহলে তারা রাজপথ ছাড়বে না। এই ছিল কাকরাইল মোড় থেকে আমার কাছে সব শেষ।
সিফাত। শ্রমিক আন্দোলনের সফরে জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপবিভাগে এক কর্মকর্তার পদোন্নতি প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে চসিক কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। যদিও সমালোচনার মুখে গত বৃহস্পতিবার তার পদোন্নতি আদেশ বাতিল করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মঙ্গলবার দুপুরে নগরের সিটি কর্পোরেশন কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুদক কর্মকর্তা জানান, অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী রূপক দাস পরীক্ষায় পাশ নম্বর না পেলেও তাকে যথাযথ প্রক্রিয়া না মেনে পদোন্নতি দেয় সিটি কর্পোরেশন। এদিকে ফেল করার অফিসিয়াল নথি ও পদোন্নতির আদেশ এই দুই ফাইলেই ছিল মেয়রের স্বাক্ষর। এই ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে সিটি কর্পোরেশনে। পরে সমালোচনার মুখে তার পদোন্নতি বাতিল করেন মেয়র। অভিযানে এই সংক্রান্ত সব নথি সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা। মূল বিষয় হচ্ছে উনি ভাইভাতে ফেল করলেও বা অনুত্তীর্ণ হলেও ওনাকে প্রমোশন দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে আসার পরে অফিস আদেশ করে এই আদেশটা, পূর্বের আদেশটা প্রত্যাহার করা হয়েছে। গত 15 তারিখ, মেয়ার 15 তারিখ আর একটা অফিস আদেশ বলে ওনার পদোন্নতি আদেশটা বাতিল করা হয়েছে। অর্থাৎ এখন উনি আগের পদেই আছেন, অর্থাৎ উপসহকারী প্রকৌশলী পদেই আছেন। শিক্ষক লাঞ্ছিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুর 12টা থেকে ঘণ্টাব্যাপী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা অভিযোগ করেন, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উদাসীনতার কারণেই ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় 24 ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না নিলে এক দফা দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে শিক্ষকদের সাথে একত্রতা জানিয়েছেন। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে শিক্ষার্থীদের একাংশ। এর আগে রোববার শিক্ষক সমিতি সব ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন। আর 4 মে থেকে শিক্ষকরা একাডেমিক কার্যক্রম অংশগ্রহণ করা থেকে বিরত রয়েছেন। ক্যাম্পাসের ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত 18 ফেব্রুয়ারি ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সেদিন কিছু শিক্ষার্থী শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে ও গালাগাল দেয়। এই ঘটনার পর থেকে কুয়েটে ক্লাস, পরীক্ষা সহ একাডেমিক সব কার্যক্রম বন্ধ রয়েছে। কার্যালয়ে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, আগামী 24 ঘন্টার মধ্যে, আগামীকাল দুপুর 1টার মধ্যে উনি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সম্পন্ন করবেন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন, যাতে আমরা দ্রুত ক্লাসে ফিরে যেতে পারি। এটা না হলে আমরা শিক্ষকবৃন্দ, আজকে আমাদের সাথে আমাদের প্রাণপ্রিয় ছাত্ররা এসে দাঁড়িয়েছে, আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলার লাখ লাখ নাগরিকের জন্য জো বাইডেনের দেয়া অস্থায়ী আবাসন সুরক্ষা বাতিলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে অনুমতি দিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। রিপাবলিকান প্রেসিডেন্ট অবৈধ অভিবাসন ঠেকাতে নিয়েছে কঠোর ব্যবস্থা। সর্বোচ্চ আদালতের আদেশ অনুযায়ী ভেনেজুয়েলার 3.5 লাখ অভিবাসী আর অভিবাসন সুরক্ষার আওতায় থাকছে না। টেম্পোরারি প্রোটেকশন স্ট্যাটাসের আওতায় মার্কিন নাগরিক নয় এমন অভিবাসীরা যুক্তরাষ্ট্রে থাকার ও কাজ করার অনুমতি পায়। গেল কয়েক বছরে লাখ লাখ ভেনেজুয়েলার নাগরিক এসেছে যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের আগের মেয়াদে ক্ষমতায় থাকা জো বাইডেন ভেনেজুয়েলার নাগরিকদের দিয়েছিলেন এই বিশেষ সুবিধা, যা 2026 সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। ইসরায়েলি অভিযানে গাজায় গেল একদিনে প্রাণ হারিয়েছে 70 জনের বেশি ফিলিস্তিনি। উপত্যকাটির দক্ষিণাঞ্চলের শহরগুলোতে একযোগে স্থল ও বিমান হামলা চালিয়েছে আইডিএফ। এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। তবে আন্তর্জাতিক এসব চাপ উপেক্ষা করেই গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে দীর্ঘ প্রায় 2.5 মাস ব্লকেড থাকার পর উপত্যকাটিতে সীমিত পরিসরে ত্রাণ সহায়তা প্রবেশ করতে শুরু করেছে, যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য বলে দাবি জাতিসংঘের। এতে চরম খাদ্য সংকটে আগামী 48 ঘন্টায় 1400 শিশুর মৃত্যু হতে পারে বলে শঙ্কা সংস্থাটির। এছাড়া গেল 4 দিনে গাজায় বাস্তুচ্যুত হয়েছে 1 লাখেরও বেশি ফিলিস্তিনি।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শিগগিরই আলোচনায় বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিনের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা ফোনে কথা বলার পর এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চক্রান্ত সমঝোতা চুক্তিতে কাজ করতে সম্মত হয়েছে পুতিন, যাদের এই যুদ্ধবিরতি আলোচনা ভ্যাটিকান সিটিতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ লিওর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন নেতারা। তবে কবে নাগাদ শুরু হবে আলোচনা এ বিষয়ে স্পষ্ট করেনি কোনো পক্ষই। তাইওয়ান শান্তিতে বিশ্বাসী, চীনের সঙ্গে আলোচনায় বিশ্বাসী, কারণ যুদ্ধের কোনো বিজয়ই নেই, এমন মন্তব্য করেছেন স্বায়ত্তশাসিত দ্বীপাঞ্চল তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার 1 বছর পর তাইপেতে সাংবাদিকদের তিনি বলেন, তাইওয়ানের সাধারণ মানুষও শান্তি চায়। বক্তব্যে লাই চিং-তে জানান, দ্বীপাঞ্চলের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। চীনের সঙ্গে আলোচনায় বসার সব প্রস্তাবই প্রত্যাখ্যান করে দেয় বেইজিং। তাইওয়ানের সার্বভৌমত্ব চীনের দাবিও অস্বীকার করে তাইওয়ানের প্রেসিডেন্ট। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন দাবি করেন, চীনের একটি অঞ্চল তাইওয়ান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অঞ্চলে অংশগ্রহণের কোনো অধিকার তাইওয়ানের নেই। শেষ করছি এখন সার্দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন.tv।